হ্যালো। আজকে কোনো মিউজিক থাকবে না, বিকজ দি অনলি মিউজিক দ্যাট ডিজার্ভস টু বি সাং ইজ অফ দ্য লাস্ট টর্চ। এটা কি সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। আর শেষে একটা মিউজিক থাকবে। প্লিজ, আই রিকোয়েস্ট ইউ টু, ইফ ইউ ডু নট ওয়ান্ট টু কন্টিনিউ উইথ দি পডকাস্ট, প্লিজ go and listen to that song. I think I'll paste the timing of the song যেখানে হোক, ডেসক্রিপশনে, ফার্স্ট কমেন্টে, যেখানে হোক আমি করে রেখে দেবো, দেখে নিও একটু। দিস মে বি একটু টু লিটল টু লেট টু টক অ্যাবাউট দিস ইজ। আর আমি একটু ওই ডেটা রিসার্চ করে কথা বলতে একটু অসুবিধে হয়। অসুবিধে হয় না, আই ডোন্ট ওয়ান্ট অনর্থ টক্স বা মাই work to be prepared in a way that sounds educational. This is not an educational channel, neither it is a motivational channel. I talk on things that I feel, and I think feelings should be impulsive. So this is, today has been a bad day for me. তাই সেটা নিয়ে আমি একটু কথা বলিনি। তারপর আই থিঙ্ক দ্য লাস্ট টর্চ ডিজার্ভস ইটস ওন স্পেস। আই হ্যাভ না থাক, নিজের কথাটা হয়তো পরেই বলবো, বা ইচ্ছে হলে মাঝে যদি ঢোকানোর জায়গা থাকে তো আমি ঢুকিয়ে দেবো। আইল ট্রাই। তো লেটস টক অ্যাবাউট দ্য লাস্ট টর্চ। হোয়াট ইজ বা হোয়াট আর দ্য লাস্ট টর্চ? 2021 সালে একটা ঘটনা ঘটেছিল। আই থিঙ্ক কোন মাসে আমার ঠিক খেয়াল নেই, লেখা থাকবে এখানে। আমি যাই হোক, আমি এই মুহূর্তে মোবাইলে কিছু ওয়েবসাইট খুলে বসে আছি, তো সেখান থেকে যে ডেটাগুলো আসছে আমি সেগুলো একটু বলি। ইটস অ্যাবাউট আফগানিস্তান অ্যান্ড দি টেক ওভার বাই তালিবান। খুব I don't want to be political. I don't give a damn, actually. I'll be what I am. তো তালিবান কী জিনিস সেটা নিয়ে একটা ভেগ আইডিয়া আছে আমাদের, তাই না? তালিবান আমরা ভাবি যে একটা টেররিস্ট অর্গানাইজেশন, কিন্তু যদি টেররিস্ট অর্গানাইজেশন হয় তাহলে আমাদের দেশ সেটাকে কী বলে, ওটাকে রেকগনাইজ করছে কি কেন? উই হ্যাভ রেকগনাইজড তালিবান অ্যাজ আফগানিস্তান অ্যাজ আ ডেমোক্রেসি, আই থিঙ্ক। যাই হোক, ইটস নট আ ডেমোক্রেসি। যাই হোক, আমি ভুল হতে পারি। আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট আই এম কারেক্ট, আই মে বি রং, বাট লেটস জাস্ট টক অ্যাবাউট আ ফিউ থিংস। 2021 সালে তালিবান বোধহয় ফিরে এলো, অ্যান্ড ফ্রম দেন any, I think, repressive society is just patriarchal. Any has been since his মানে লং, ভেরি লং। তাই অবভিয়াসলি যা অত্যাচার হওয়ার শুধু মেয়েদের ওপর হয় সেটা বলছি না, কিন্তু অনেক 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 বেশি অত্যাচার এবং সাপ্রেশন, রিপ্রেশন, ভুলভাল আইন মেয়েদের ওপর হয়, এবং ইসলামিক লতে তো আছেই। তো I am not an expert of Islamic Sharia or anything. I'll have someone someday and talk about this in detail and get their opinion. আমি একটা চুইংগাম খাচ্ছি, তাই if you don't mind. তো কিছু জিনিস ওরা ম্যান্ডেটরি করে ক্ষমতায় আসার পর। তার মধ্যে অনেক কিছুই আছে। হিজাব ইজ এ মাস্ট। তারপর তো একজন মহিলা 45 কিলোমিটারের বেশি যেতে পারে না উইদাউট মেল, মানে দূরত্ব যেতে পারে না, বা যে কোনো জায়গাতে কোনো একটা মহিলাকে যদি একা দেখা হয় তাহলে শিল বি কোয়েশ্চেনড। অ্যান্ড শুধু তাই নয়, মানে কিছু কিছু খুবই উদ্ভট টাইপের কিছু নিয়ম আছে। যেমন যদি কোনো একটা ট্যাক্সি ড্রাইভার যদি কোনো একটা মহিলাকে বসিয়েছে এবং শি ইজ নট কাভারিং হার ফেস, দেন হি অ্যান্ড দি হাজব্যান্ড অফ দ্যাট ওম্যান, অর মানে যদি হাজব্যান্ড না থাকে তাহলে তার লিগাল যে গার্ডিয়ান, তো বোথ অফ দেম উইল বি পানিশড by jail time, and this jail time is not very short. If a tailor was found taking measurements of a woman, মানে
মেল টেলার হতে হবে। তাছাড়াও মানে বোরখাও বানানো যাবে না। ইমপ্রিজনমেন্ট। তারপরে একটা খুব অদ্ভুত একটা কি আইন পড়লাম, কি ছিল যেন, হ্যাঁ অদ্ভুত কী আছে, এটা তো খুব সাধারণ, মানে ওদের কাছ থেকে এর থেকে ভালো কী বা এক্সপেক্ট করা যায় তালিবানের কাছে বা একটা ইসলামিস্ট হার্ড মানে একটা রিপ্রেসিভ একটা সোসাইটির কাছ থেকে, যে টিনেজ মেয়েরা ছুটির পর, ওরা তখন ছুটি চলছিল যখন ওরা ক্ষমতায় আসে, তো এরপর 8 বছরের পর, মানে শুধু 8 বছর নয়, বোধহয় টিনেজের আগে অবধি মেয়েরা স্কুলে যেতে পারছে, তারপর যাচ্ছে না। কিছু কিছু জায়গায় এখনও চলছে, কোনো কারণে কী করে চলছে আই ডোন্ট নো, বাট চলছে। তো স্কুল থেকে মেয়েদেরকে তাড়িয়ে দেওয়া হলো, শুধুমাত্র মেয়েরা টিচার এবং ডাক্তার হতে পারবে, অলরেডি যারা চাকরি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা মেন ব্যাপার, ফাইন্যান্স মিনিস্ট্রিতে প্রচুর মহিলা ছিল ওদের। তো সেই সমস্ত মহিলাদেরকে বলা হলো যে টু সাজেস্ট গুড সুটেবল মেল অল্টারনেটিভ ফর দেম। আই থিঙ্ক আই নিড টু গেট দিস কল, আইল কাম ব্যাক, ওকে, আইল কাম ব্যাক। হ্যাঁ, এরকম একটা এতে করা উচিত নয়, মাঝখানে কাটা উচিত নয়, কারণ টপিকটা সিরিয়াস, কিন্তু উপায় ছিল না, আই হ্যাড টু টক। তো যাই হোক, তো ওই ফাইন্যান্স মিনিস্ট্রিতে সেই সমস্ত মহিলাদের বলা হলো টু ফাইন্ড এ সুটেবল অল্টারনেটিভ টু দেয়ার পজিশন, মেল ক্যান্ডিডেট অবশ্যই, এবং তাদেরকে চাকরিতে ছাড়তেই হবে। তো এরকম হাজারো ভুলভাল নিয়ম রয়েছে, আমি খোঁজার চেষ্টা করছি। এবং এই যে মানে যে কোনো সমাজেই মাইনরিটি, অন্তত এই সমস্ত বিশ্বে, যে বিশ্বে আমরা থাকি, সেই বিশ্বে মাইনরিটি শুধুমাত্র রিলিজিয়াস হয় না। ভারতে শুধুমাত্র রিলিজিয়াস মাইনরিটি নেই, কোনো দেশেই শুধুমাত্র রিলিজিয়াস মাইনরিটি নেই। দ্য প্রবলেম দ্যাট আই হ্যাভ উইথ সাম রিসেন্ট চেঞ্জেস ইন আওয়ার কনস্টিটিউশন, মাইনরিটি শুধুমাত্র রিলিজিয়াস হয় না। এই মুহূর্তে আফগানিস্তানে সবথেকে বড় মাইনরিটি হলো দ্য উইমেন। আরও কিছু পড়ছি, 9 facts about this is মেডিকা মন্ডিয়াল, আই থিঙ্ক, আই ডোন্ট নো, দেন দিস ইজ প্রবলি দ্য নেম অফ দ্য ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট থেকে আমি পড়ছি 9 facts on women's rights in আফগানিস্তান। প্রথমত, রেস্ট্রিকশন অফ ফ্রিডম অফ মুভমেন্ট অ্যান্ড রেস্ট্রিকটিভ ড্রেস কোডস। তো বলছে যে যারা ড্রেস কোড কি সেটা উই অল নো, দ্য বুরখা, অ্যান্ড they are not allowed to move around in public places unless they are in company of a male relative or classed as a mehram bolche male relative ke. They are only allowed to have leave their house for urgent matters, তাছাড়া নয়। আর পুরোপুরি তো অবশ্যই ঢাকা থাকতে হবে এবং হিজাব সমস্ত সময় মাথায় পরে থাকতেই হবে। আর ড্রেস কোড যদি তারা এটা ভুলভাল করে, তাহলে তাদের মেল যে মানে রিলেটিভস, বাড়ির যেই হতে পারে, তার ইমপ্রিজনমেন্ট, আর তাছাড়া তার তো শাস্তি আছেই। নো প্রোটেকশন ফর উইমেন অ্যান্ড গার্লস থ্রেটেন্ড বাই ভায়োলেন্স। Okay, there are almost no contact points now for survivors of sexualized violence to turn to. The nationwide system to support built up by women's rights activists has almost 22 cases as the Taliban swept through the country, many whom had been imprisoned for committing acts of gender-based violence. মানে এই মুহূর্তে মেয়েদের উপর মানে জেন্ডার বেসড ভায়োলেন্সের এগেনস্ট ওদের কোনো রুল নেই। ফোর্সড চাইল্ড ম্যারেজ তো অবভিয়াসলি এটা তো খুবই বড় ব্যাপার, মানে খুবই সিম্পল ব্যাপার। চাইল্ড ম্যারেজ তো ওখানে তো আমি শুনেই আসছি, যদি আমি জেনারিক কমেন্ট করতে চাই না। গার্লস অ্যান্ড উইমেন আর লুজিং রাইট টু অ্যান এডুকেশন। সেকেন্ডারি স্কুল থেকে মেয়েদেরকে মানে ফরবিট করে দেওয়া হয়েছে। সেকেন্ডারি স্কুল মানে 10+2 যতদূর আমি জানি। আর এবার তারপরে তো পরে চাকরির কোনো চান্সই নেই। মানে এটা যেটা বলছে যে টিচিং জব এবং মেডিকেল প্রফেশন, একজন ডাক্তার কী করে হবে যদি উচ্চ মাধ্যমিকটাই না দেয়, 10+2 যদি না করে, তাহলে সে ডাক্তারের তো নিশ্চয়ই হয় না, ওদেরও নিশ্চয়ই হয় না। তো সেটাও তাহলে বাদ গেল। স্কুলেও র্যাডিক্যাল আইডিয়া প্রোভাইড করা হচ্ছে। উইমেন অনলি হ্যাভ ফিউ অপরচুনিটিস টু ওয়ার্ক, যেটা বলছিলাম।
ওয়ার্ক ফ্রম হোম, ওকে, করতে পারে, ওয়ার্ক ফ্রম হোম করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। নো লঙ্গার অ্যালাউড টু ওয়ার্ক ইন দ্য ফর দ্য ইউএন, আফগান উইমেন আর নট অ্যালাউড। আমার এটা নিয়ে খুব বিরক্ত লাগে, বলছি এটা নিয়ে আরও একটা ব্যাপার আছে। সিন্স দ্য সিজার অফ পাওয়ার, 80% of journalists stopped working because of fear of repression. Those who do not continue are placing their lives at, who do continue, female lawyers and judges have mostly been excluded from their work. কোনো মেয়ে লয়, মানে মেয়েদেরকে কোনো পাওয়ারফুল কোনো পজিশনে থাকতে দেবেই না ওরা। আর হ্যাঁ, কোনো রকম এনজিওতে কোনো মেয়ে থাকতে পারবে না, মেয়েরা কোনো এনজিও ক্রিয়েটও করতে পারবে না। পলিটিক্যাল পার্টিসিপেশন হবে না মেয়েদের, পলিটিক্যাল পার্টিসিপেশন বাদ। হাই রেটস অফ ইনফ্যান্ট অ্যান্ড ম্যাটার্নাল মর্টালিটি হবেই তো, স্বাভাবিক, শিক্ষিত না থাকলে তো এরকম জিনিস ঘটবেই। অ্যান্ড ডিসক্রিমিনেশন অ্যাগেনস্ট দি হাজারা। হোয়াট ইজ হাজারা? দ্য মেনলি কি এটা, সাইট Hazaras have been subjected to discrimination and racism for a lot. I don't understand, তাই আমি এটা নিয়ে কথা বলবো না। তো যাই হোক, এটা পড়লাম স্ট্যাটিস্টিক্স। 1920 সালে প্রথম, মানে 1920 সালে আফগানিস্তানে মেয়েদের জন্য স্কুল খোলা হয়েছিল। 1971 7,000 মহিলা হায়ার এডুকেশনে ওরা এনরোল করেছিল এবং 2,30,000 মেয়েরা স্কুলে ছিল। 190 জন প্রফেসর ছিল মহিলা এবং 22,000 জন টিচার ছিল। বাই দি এন্ড অফ দি তালিবানস ফার্স্ট রুল ইন 2001, তারপর ওদেরকে জর্জ বুশ বোধহয় ইনভেট করে ওদের তাড়িয়ে দিয়েছিল। তারপর মানে যখন 2001 সালে যখন ওরা কিছুদিনের জন্য ক্ষমতায় এসেছিল উইথ দ্য হেল্প অফ রাশিয়া, এবং তারপর জর্জ বুশ অ্যাটাক করে তালিবানদের টেররিস্ট অর্গানাইজেশন ঘোষিত করে ওদেরকে তাড়িয়ে দিয়েছিল এবং মানে কিছু একটা ভোট করিয়ে বোধহয় ওদের নিজেরই পছন্দের কোনো একজনকে ক্ষমতায় বসিয়েছিল। তো যাই হোক, তো 2001 সালে যখন তালিবানকে তাড়িয়ে দেওয়া হলো, তো তখন সেই মুহূর্তে আফগান স্কুলে কোনো মেয়ে ছিল না, জাস্ট ইম্যাজিন। যেটা 1920 সালে মানে প্রথম স্কুল খোলা হয় যে দেশে মেয়েদের জন্য, প্রোগ্রেসিভ সোসাইটির দিকে এগোচ্ছিল যারা। 1991 7,000 জন মহিলা হায়ার এডুকেশনে এনরোল করছে। 2,30,000 মহিলা মেয়েরা স্কুলে যাচ্ছে। 190 জন প্রফেসর, 22,000 জন উইমেন টিচার রয়েছে। 2001 সালে হঠাৎ তালিবান যাওয়ার পর দেখা যাচ্ছে কোনো মহিলা কোথাও নেই, সবাই বাড়িতে। এটা একটা র্যান্টের মতো শোনাচ্ছে, বিকজ ইট ইজ বিকজ উই কান্ট ডু এনিথিং এলস, বাট দ্য উইমেন আর ডুইং মেনি থিংস। যাই হোক, 2004 সালে নিউ কনস্টিটিউশন এনশ্রাইন্ড জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড রিজার্ভড 27% অফ সিটস ইন পার্লামেন্ট ফর উইমেন। 2004 সালে এটা করা হয়েছিল। এটা মানে আবার যখন তালিবান চলে গেল তারপর এটা করা হয়েছিল। বাই 2021 আফগান উইমেন হ্যাড সিকিউরড 69 অফ 249 সিটস ইন পার্লামেন্ট। ওদের 69টা সিট মহিলাদের ছিল, তারা জিতে ওখানে গিয়েছিল, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ছিল তারা। কিন্তু এখন সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। একটা উইমেন্স অ্যাফেয়ার্স বলে একটা মিনিস্ট্রিও ছিল, যেটা ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশন ছিল, একটা আইন ছিল ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেনে, কিন্তু সমস্ত কিছু খারিজ। ওটাকে চেঞ্জ করেছে উইমেন্স রাইটস না, উইমেন্স অ্যাফেয়ার্স যেটা, ওটাকে কিছু একটা ওরা মানে ইসলামিক কিছু একটা নাম দিয়ে কিছু একটা ভুলভাল কিছু একটা বানিয়েছে। ভুলভালই বলছি, তার কারণটা হচ্ছে যে ওটার পরিবর্তনটা, একটা উইমেন্স অ্যাফেয়ার্স একটা মিনিস্ট্রিকে হঠাৎ করে ইসলামের র্যাডিক্যালাইজেশনকে ছড়ানোর মতো একটা জিনিস হিসেবে ব্যবহার করাটা আমি ভুলভালই বলবো। হ্যাঁ, পলিটিক্স শুধু নয়, মেয়েদেরকে জার্নালিজম থেকে, মেয়েদেরকে সাইডওয়াক্স, রাস্তায় হাঁটা যাবে না, পার্কে ঢোকা যাবে না, স্কুলে ঢোকা যাবে না, পার্কে পর্যন্ত ঢোকা যাবে না। কেন ঢোকা যাবে না? কেন ওদের কি রেপ হয়ে যাবে পার্কে ঢুকলে? তাহলে কাদেরকে ভয় করছো তোমরা? তাহলে ছেলেদেরকে ভয় করছো? আমি এটা সিম্পল লজিক বুঝতে পারি না। ভয়টা কাকে? ছেলেদেরকে না মেয়েদেরকে? আই ডোন্ট নো। আই নিড টু হ্যাভ সামওয়ান হু নোজ অ্যাবাউট ইসলাম। তো লাস্ট 2 বছরের ঘটনা, এটাই আমি ইউএনের ওয়েবসাইট থেকে পড়ছি, unwomen.org। তো লাস্ট 2 ইয়ার্সে তালিবানস হ্যাভ ইস্যুড 80 edicts, 54 of these directly target women and girls. The rollbacks started as soon as they took power in 2021. আচ্ছা,
when they ordered women to stay at home because they're foot soldiers, মানে যারা তাদের যারা বোড়ে না বেড়ে কী বলে ওদেরকে, যাই হোক, সৈনিক যারা, they were not familiar with seeing women outside their house and were not trained to respect women. এটা যুক্তি দেখানো হয়েছিল যে আমাদের সোলজার যারা, তারা তো রেসপেক্ট করতে জানে না, তাই মেয়েদেরকে বাড়িতে রাখো, বেরোতে হবে না, তারা অভ্যস্ত নয়, রাস্তায় মেয়ে দেখলে তারা কী করবে, পাগল হয়ে যাবে তারা, হ্যাঁ, তারা কন্ট্রোল হারিয়ে ফেলবে নিজের উপর, এবং তাতে তো তাদের নিশ্চয়ই কোনো দোষ থাকবেও না। তো one year into their rule, it was clear that gender segregation and restricting women's movement remained মানে তাদের মেন ভিশন, যেটা সোসাইটির তাদের যে মেন কনসেন্ট্রেশন, ওটার উপরই, যে মেয়েদেরকে রেস্ট্রিক্ট করতে হবে। তালিবান 2.0 এটা বলা হয়েছিল, যেটা নতুন কিছু আমরা করব, আমাদের আগের যে ব্যাপারটা ছিল ওটা পাল্টে গিয়েছে, কিচ্ছু পাল্টায়নি। তো 2 বছর হয়ে গেল। তো জিমস, নো বাবা, মেয়েরা জিমে যেতে পারবে না। জিম, পার্ক, পাবলিক বেদিং হাউস যেগুলো হয়, মানে পুল, বেসিক্যালি সুইমিং পুল টাইপের, ওখানে কোথাও যেতে পারবে না। এডুকেশন বিয়ন্ড 6th গ্রেড, ক্লাস 6 পর্যন্ত মেয়েরা পড়তে পারবে। তারা হেলথ আর এডুকেশন ছাড়া সমস্ত জায়গা থেকে প্রহিবিটেড, মানে চাকরি করার ক্ষেত্রে। আর কিউমুলেটিভ ইফেক্ট অন তালিবান সিটিস বিহেভিয়ার্স দের হোমস, হ্যাঁ, নিজের বাড়ির মধ্যেই তাদেরকে একটা জেলখানা বানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা মেয়ের একটা করে জেলখানা। এবার ব্যাপারটা হচ্ছে দ্য লাস্ট টর্চ, যেটার ব্যাপারে আমি প্রথমেই বললাম, কাদেরকে বলছে দ্য লাস্ট টর্চ? দ্য লাস্ট টর্চ বলা হচ্ছে সেই সমস্ত মহিলাদেরকে যারা প্রতিবাদ করছে রাস্তায় নেমে। আমরা প্রোটেস্ট অ্যাগেনস্ট তালিবান 2021, 2022, 3, 4 যা ইচ্ছে লিখে সার্চ করে দেখে নাও, তুমি দেখতে পাবে যে রাস্তায় মেয়েরা নেমেছে, বিকজ ইটস দেয়ার রাইটস দ্যাট আর বিং ভায়োলেটেড, রাইট? কিন্তু এভাবে কাজ হয় না ব্রো। দেখো ভাই, দ্য মেজরিটি হ্যাজ টু স্পিক আপ। মেজরিটি মানে পুরুষ, যাদের পক্ষে হচ্ছে অনেক, আমি বুঝছি ছেলেরা, হয়তো অনেক ছেলে আছে ওখানে যারা এই সমস্ত আইনের বিরুদ্ধে, কিন্তু তারা কিছু করছে না, মোস্টলি, বা সিগনিফিক্যান্ট কিছু করছে না। অন্তত যে দুটো বাচ্চা মেয়ের কথা আমি একটু পরে বলবো, যাদের গান তোমাদের শোনাবো, তাদের থেকে তো কমই বলছে, এবং তাদেরও ভিউ কিন্তু খুব একটা নয়। আমি ভেবেছিলাম যে তাদের প্রচুর সাবস্ক্রাইবার থাকবে। দ্য লাস্ট টর্চ ইউটিউব চ্যানেলটারও নাম। BBC থেকে আমি জানতে পারলাম এদের ব্যাপারে, এবং তারপর আমি সার্চ করে ওদের গান শুনলাম, এবং আই থিঙ্ক উই শুড লিসেন টু ইট, ইফ উই নট, মানে ওরা ইংলিশে চেষ্টা করেছে একটা গান শোনানোর, পরে বলছে ওটা নিয়ে। তো দ্য লাস্ট টর্চ মানে হলো দ্য লাস্ট হোপ, শেষ মশাল নিয়ে যারা দাঁড়িয়ে রয়েছে, এটা লাস্ট, এটা নিভে গেলে আর আলোর কোনো আশা নেই, বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ নট ডুইং এনিথিং অ্যাবাউট এনিথিং। উই আর পিপল, উই হ্যাভ বিকাম পিপল অফ কনভিনিয়েন্স। আমাদের প্রিন্সিপাল, আমাদের শিক্ষা, আমাদের কি বলবো, আমাদের রুচি, সমস্ত কিছুই কনভিনিয়েন্সের ওপর বেস করে নির্ভর করে রয়েছে। মানে সমস্ত কিছু আমার সাথে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলবো না, হয়তো আমার সাথে হলেও বলবো না, মানে হাতে পায়ে ধরবো। মেরুদণ্ড একমাত্র সাপেরই আছে। কোনো একটা সিনেমাতে রিসেন্টলি দেখলাম যে অনেককেই বলা হয়, হ্যাঁ বোধহয়, হ্যাঁ, উত্তম কুমারের যে ব্যোমকেশ বক্সী একটাই সিনেমা আছে, বোধহয় চিড়িয়াখানা সিনেমাটার নাম। ওই গল্পটাতে সত্যজিৎ রায়ের ডিরেকশনে, তো ওখানে প্রথমেই একটা সাপ নিয়ে উত্তম কুমার আছেন, তো ওখানে উনি বলছেন যে সাপ নিয়ে বলছেন, তখন অজিতকে উনি বলছেন যে ব্যোমকেশ, যে এই একটা প্রাণী আছে যার আমরা বলতে পারি যে মেরুদণ্ড নেই, এটা বলতে পারবো না, কারণ তাদের শুধু মেরুদণ্ডই আছে। তো সাপ ইজ মাচ বেটার দেন অ্যাটলিস্ট মাই কাইন্ড অফ হিউম্যান, মানে দ্য মেল। মেনি ফিমেলস আর অলসো স্পাইনলেস। মেয়েদের প্রতি কোনো ওয়ার্ড আছে নাকি যেটা ফিমেল ভার্জন, সেটাও প্রচুর অনেক। আই কুড অলসো বি সামওয়ান হু ইজ স্পাইনলেস। মেরুদণ্ডের খুব অভাব অনেকেরই আছে, আমিও নিশ্চয়ই তার মধ্যে একজন। তাছাড়া কেন হচ্ছে এত কিছু?
তো আই ফিল রেসপন্সিবল। আচ্ছা, আমার সাথে একটা ঘটনা ঘটলো ছোট্ট মতো, বলে দিই তাহলে, যেটা নিয়ে আমার মেজাজটা খারাপ আরও বেশি, এবং দিস ইগনাইটেড দিস র্যান্ট ইনসাইড মাই হেড। তো আজকে আমি একটা কাজে একটা বন্ধুর সাথে একটা জায়গায় গিয়েছিলাম, এবং সেখানে হি ওয়াজ টকিং টু সামওয়ান, যেখানে ওই সামনের লোকটার কাছ থেকে এর একটা জিনিস দরকার, একটা গাড়ি দরকার, বেসিক্যালি ভাড়া। তো গাড়ি ভাড়া দরকার বিকজ অফ ফ্যামিলি অকেশন। তো তো সেখানে গাড়ির ব্যাপারে কথাবার্তা হয়ে গেল, লোকটার রেট টেট নিয়ে কিছু যাই হোক, যা সমস্ত কিছু হয়ে গেলো, অ্যাডভান্স দেওয়া হয়ে গেল। তারপর ফিরে চলে আসা হচ্ছে, তখন আমার সেই বন্ধুকে লোকটা বলছে যে, হ্যাঁ, আমাদের ড্রাইভার মোহামেডান নয়। আমার বন্ধু আরেকবার জিজ্ঞেস করলো, বুঝতে পারলো না যে কী বললো। কী বললেন? ড্রাইভার, আমাদের ড্রাইভার মোহামেডান নয়। হ্যাঁ, মানে ওটা যেন একটা প্লাস। আমাদের তো গাড়িটা ছিমছাম চকচকে মার্ভেলাস, সার্ভিস তো দুর্দান্ত বটেই, যেটা সব থেকে এক্সট্রা, যেটা তুমি বোনাস পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের ড্রাইভার মুসলিম নয়। দ্যাট ইজ দ্য প্রবলেম অফ দিস সোসাইটি. This is something that I face and many Muslims face regularly, that only Muslims know. এটা আমি ভাবতাম. But no, my friend there was not a Muslim. That's all I'll say. And he did not even ask যে এটা আপনি কেন বলছেন, তাতে কি হলো। ও হেসে হ্যাঁ ঠিক আছে বেরিয়ে চলে এলো, এবং তারপর আমাকে এমন করছে যেন এনামুল নিশ্চয়ই কিছু শোনেনি, বা শুনে নিশ্চয়ই বুঝতে পারেনি, বোকা ছেলে তো, তাই পিঠে একটা খুব গরম বল, হ্যাঁ খুব গরম, হ্যাঁ খুব গরম, দিয়ে স্মল টক করতে আসছে। তো আমি চুপ করে থাকলাম, আমি কিচ্ছু বললাম না, বিকজ মানে আমি ইম্পালসিভ হয়ে চেঁচামেচি করতে চাইছিলাম না রাস্তাতে। আমি পরে ওকে বলেছি কথাটা। তো প্রবলেমটা ওই লোকটা নয়, ওরকম লোক থাকবেই। I am okay to, I have been existing and I will exist, and he will also. প্রবলেমটা আমার বন্ধুকে নিয়ে। The person that I call a friend do not have the spine to even ask যে এই কথাটা আপনি বললেন কেন, কেন, মানে সমস্যাটা কি, মুসলিম হলে সমস্যাটা কি, সেটা তো বুঝতে পারলাম না। সেটা বললো না কিন্তু সে, তার কারণ মেবি তাহলে গাড়িটা হাতছাড়া হয়ে যাবে। তাহলে একটা গাড়ি বা কয়েকটা টাকা, তার আদর্শের দাম এটুকুই, এত সস্তা আদর্শ। এই ধরনের মানুষেরা না সমাজের ওই ধরনের মানুষদেরকে এম্পাওয়ার করে। এরা আছে বলে ওরা আছে। দে ডু নট ফিড অন মি, দে ডু নট ফিড অন পলিটিক্স অর পাওয়ার, দে ফিড অন দিস পিপল হু আর কোয়াইটলি লিসনিং. Because if you are quietly listening to something like this or anything in your কি বলে ওটাকে, তোমার সার্কেলের মধ্যে, তোমার পরিবেশের মধ্যে তুমি কোনো একটা জিনিস এরকম যে হাসি মুখে শুনে যাচ্ছ, you are agreeing to that, you are empowering that. Please don't do that. You don't have to get into a quarrel or fight or hot talk. Please at least express your disagreement. I disagree with that person and আমি ওকে মারতে যাইনি। তারপর আমি অপেক্ষা করছিলাম যে আমার বন্ধু নিশ্চয়ই এটা কিছু একটা বলবে, বাট হি ডিড নট হ্যাড দি স্পাইন। মানে স্পাইন কথাটা অনেক বড়। দ্যাট পার্সন দ্যাট আই হ্যাভ বিন কলিং আ ফ্রেন্ড, মানে আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম, তার সত্ত্বেও হি স্মাইল্ড অ্যান্ড কেম ব্যাক, অ্যান্ড তারপর খুব গরম বলে নামুল। That was very insulting, and I've already told him that. And I don't know if I've lost another friend, but if you do not have the principle of মানে এই সাধারণ প্রিন্সিপালটুকু তোমার মধ্যে নেই, বা if you're not who you say you are, then I have no place for you in my life. And এই ধরনের মানুষেরাই আফগানিস্তানেও, মানে আমি ছেলেদের কথা বলছি, যারা এই সুবিধাগুলো নিচ্ছে বা এই অসুবিধাগুলো দেখছে মেয়েদের,
আমার মধ্যে নেই। আমি কিন্তু যেখানে ইচ্ছে বসে বন্ধুদের সাথে আড্ডা মারতে পারি, যা খুশি করতে পারি অলমোস্ট। হ্যাঁ, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে মুসলিম ধর্ম পালন করতে করে নেব। মেয়েরা তো বলছে না যে আমরা মুসলিম নই, কিন্তু ওই যে মুখ ঢেকে এই ধরনের রেস্ট্রিকশন সাধারণ ক্লাস 6 পর্যন্ত পড়বে। ক্লাস 7-এ একটা বাচ্চা ছেলে পড়তে যাবে, সে আর কোনো মেয়ে দেখতে পাবে না। কোনো একটা ছেলে কলেজে পড়তে যাবে, কোনো মেয়ে দেখতে পাবে না। কিছুদিন পর ওদের কোনো প্রফেশনে কোনো মেয়ে থাকবে না। এবং এটা নিয়ে কারা লড়াই করছে? যাদের এগেনস্টে ওইগুলো দাঁড় করানো হয়েছে, যারা সব থেকে দুর্বল ওই সমাজের, তারা লড়াই করছে। অ্যান্ড দে আর দ্য লাস্ট টর্চ, দে আর দ্য লাস্ট হোপ অফ আফগানিস্তান, অ্যান্ড নট অনলি আফগানিস্তান, দে আর দ্য লাস্ট hope of women's rights. I think we should all talk about this. We should all take inspiration from this. And these two girls, যাদের ব্যাপারে আমি কথা বলবো, I don't know the name, no one knows the name. ওরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছিল বোধ হয়, বা কোনো ফেসবুকে বা যাই হোক, যেখানেই হোক ইন্টারনেটে আমি ওদের 5টা ভিডিও পেলাম, 5টাই বোধ হয়, খুব কম ভিউ. They became a sensation in Afghanistan, and they're being searched for, looked for, বাট খুঁজে পাওয়া যাচ্ছে না. লাস্ট আপলোড 2 বছর আগে, কিন্তু আমি এই বিবিসির যে ডকুমেন্টারিটা দেখলাম, সেখানে 2 দিন আগের ডকুমেন্টারি. আই ডোন্ট নো ইফ ইউ ক্যান ফাইন্ড দেম, প্লিজ আমাকে কমেন্টে জানিও. আমি সেভ করি এতটা, নইলে এটা হারিয়ে যাক আমি চাই না. হ্যাঁ, সেভ করি, তারপর আমি আবার আসছি. হ্যাঁ, তো আফগানিস্তানে শুধুমাত্র মেয়েদের ওপরই যায়নি বিভিন্ন রকম রেস্ট্রিকশন, আর্টের ওপর গিয়েছে. কোনো মিউজিক অ্যালাউড নয়, মিউজিক অ্যালাউড নয়. মিউজিককে বলছে একটা কনস্পিরেসি, একটা এগেনস্ট ইসলাম অ্যান্ড একটা রিলিজিয়নের সম্পর্কে না, এরা মানে এদের অসহিষ্ণুতা মেয়েদের ওপর চাপাচ্ছে, মানুষের ওপর চাপাচ্ছে, কিন্তু এটাতে একটা রিলিজিয়নের ওপর মানুষের বিরক্তি আরও বাড়বে. যাই হোক, তো এরা বলছে যে মিউজিক চলবে না. এবং এর আগেও এরা যখন এসেছিল ক্ষমতায়, তখনও তাই হয়েছিল, যে ক্যাসেট যত ছিল রাস্তায় পড়ে থাকতে দেখা যেত. যদি কোনো গাড়িতে ক্যাসেট বাজতো, তাকে ইমপ্রিজন করা হতো, শাস্তি দেওয়া হতো, পেটানো হতো প্রচণ্ডভাবে. তো এবার যখন ক্ষমতায় ওরা এসেছে, এই যে ডকুমেন্টারিটারও আমি লিঙ্ক দেবো, সেটা খুলে দেখো ইচ্ছে হলে, যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, ভাঙা হচ্ছে তবলা, হারমোনিয়াম, না চোখে কান্না চলে আসে. একজন মহিলা, ওদের একমাত্র মহিলা উস্তাদ, যে নামটা আমি সরি আই ফরগেটিং, তো উনি কাঁদছেন যখন ভিডিওটা ওনাকে দেখানো হচ্ছে. শি হ্যাজ বিন পারফর্মার অ্যান্ড এ রিনাউন্ড সিঙ্গার অফ আফগানিস্তান. তো আই থিঙ্ক আই শুড রিমেম্বার দিস. যাই হোক, দাঁড়াও আমি গুগলে একবার সার্চ করে দেখিনি, এটা নামটা বলাটা উচিত. ওনলি ফিমেল উস্তাদ অফ আফগানিস্তান, উস্তাদ ফরিদা মাহওয়াশ মহিলার নাম. তো শি ইজ সিঙ্গার, অ্যান্ড উনি কাঁদছেন, ওনার মানে হাত কাঁপছে যখন আগুন লাগানো হচ্ছে তার কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে. ওনার বক্তব্য, মিউজিক ইজ ওয়ার্শিপ, মসিকি ওরা বলছে. তো মানে ওটাই ওর কাছে, ওটাই ভগবানের কাছে মানে প্রার্থনার রাস্তা. কিছুদিন আগে উস্তাদ জাকির খান একই কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন, যে তবলার যে মানে ভাষাগুলো, সেটাই ওনার কাছে প্রেয়ার. দিস ইজ হাউ হি কানেক্টস উইথ গড. সো দ্যাটস হিজ চয়েস. তো মিউজিক ইজ ব্যান্ড. ওকে, দিস ইজ সামথিং দ্যাট আই ডোন্ট ডু ইউজুয়ালি. মানে পোস্ট রেকর্ডিং আমি কিছু এডিট করতে, কিছু অ্যাড করতে পছন্দ করি না, বাট এখানে এই মোমেন্টটাতে একটা কথা বলার আছে আমার, যেটা আমার পরে মাথায় এলো. তো আফগানিস্তান ভার্সেস পাকিস্তান একটা ম্যাচ হয়েছিল, এই যে মেন্স ওয়ার্ল্ড কাপ, যেটা লাস্ট ইন্ডিয়া শ্রীলঙ্কা, ইন্ডিয়া বাংলাদেশ আর পাকিস্তানে হলো. যাই হোক, পাকিস্তানের মধ্যে হয়নি, তো হলো খেলাটা. তো সেখানে পাকিস্তান ভার্সেস আফগানিস্তান একটা গ্রুপ স্টেজেই বোধহয় একটা ম্যাচ হয়েছিল. তো সেখানে আফগানিস্তান পাকিস্তানকে বিট করেছিল. আমি মেল
মানে মেন্স ওয়ার্ল্ড কাপের কথা বলছি, মানে মেয়েদের ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের টিম থাকবে এটা ভাবাটা খুবই বাড়াবাড়ি হয়ে যাবে। মনে হয় ছিল ওদের টিম, যেটা বোধহয় তালিবান আসার পর ওদের সমস্ত ফিমেল স্পোর্ট যা ছিল ফেসিলিটি সমস্ত কিছু বন্ধ, সব কিছুই বন্ধ হয়ে গিয়েছে। মেবি ছিল ক্রিকেট টিম, আই এম নট শিওর। তো খেলা হচ্ছিল অ্যান্ড আফগানিস্তান পাকিস্তানকে হারিয়েছিল। ওকে, অ্যান্ড ইট ওয়াজ আ বিগ, ইট ইজ আ বিগ থিং। পাকিস্তানের একটা খুব বড় পুরনো একটা টিম, দে ওয়ার অলমোস্ট ফেভারিটস টু উইন অর টু প্লে দ্য ফাইনাল, অ্যাটলিস্ট সেমিফাইনাল তো অবশ্যই। তো সেরকম একটা টিমকে আফগানিস্তান, যার বয়স খুব একটা বেশি নয় ক্রিকেট টিমের, তারা ওয়ার্ল্ড স্টেজে ক্রিকেট খেলতে মানে খুব রিসেন্টলি স্টার্ট করেছে। তো রাশিদ খান, দ্য কি বলবো, দ্য ফেস অফ আফগানিস্তানস ক্রিকেট মেবি, অ্যান্ড হি ইজ প্রবাবলি দ্য অ্যাম্বাসেডার টু দ্য ওয়ার্ল্ড। আফগানিস্তানকে অনেকে চেনে থ্রু রাশিদ খান। তো রাশিদ খান অ্যান্ড হিজ টিমমেটস ওয়ার সেলিব্রেটিং আফটার দি ম্যাচ। চেপক স্টেডিয়ামে খেলা হচ্ছিল চেন্নাই, অ্যান্ড ইরফান পাঠান সঙ্গে, আই ডোন্ট রিমেম্বার দি নেম অফ দি হোস্ট, ওরা দুজন পোস্ট ম্যাচ শো করছিল। তো দে ওয়ার টকিং, অ্যান্ড সাডেনলি রাশিদ খান এন্টার্স দ্য ফ্রেম অ্যান্ড স্টার্টস ডান্সিং, অ্যান্ড ইরফান পাঠান অলসো জয়েন্স হিম অ্যান্ড হি অলসো স্টার্টস টু ডান্স অ্যান্ড সেলিব্রেট। তো এটা নিয়ে পরে কন্ট্রোভার্সিও হয়েছিল যে ইরফান পাঠান কেন খুশি হচ্ছে এত, একটা টিম জিতেছে একটা টিম হেরেছে, হি শুড বি প্রফেশনাল, হি শুড বি অ্যানালাইজিং দি ম্যাচ। তো ওর এটাতে খুশি হয়ে, এটা স্পোর্টের জন্য ভালো নয়, বা এটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে রিলেশনের জন্য ভালো নয়। এটা পাকিস্তানে অনেক কথা হয়েছিল এটা নিয়ে, যাই হোক, তো সেটা টপিক নয়। কিন্তু রাশিদ খান ওয়াজ ডুইং ভাংড়া অন ওয়ার্ল্ড স্টেজ, গোটা বিশ্বের সামনে, ওয়ার্ল্ড কাপের মতো একটা মানে সিচুয়েশন সেখানে, অ্যান্ড হি ওয়াজ ডান্সিং টু, আই থিঙ্ক, সাম মিউজিক, আই থিঙ্ক, আই এম নট শিওর, বাট surely he was. So he was dancing, he was celebrating, and he was doing bhangra to a music. But in Afghanistan, music is banned. I don't know, যদি এটা ফিমেল টিম হতো আফগানিস্তানের এবং কোনো একটা মহিলা এই ডান্স করতো ক্যামেরাতে সবার সামনে এভাবে বোরখা পরেও, তো আই ডোন্ট নো হোয়াট উড হ্যাভ হ্যাপেন টু হার। আমার মনে হয় না রাশিদ খানের কোনো পানিশমেন্ট হয়েছে, অ্যান্ড আই এম হ্যাপি দ্যাট কোনো পানিশমেন্ট হয়নি। হি শুড ডান্স, হি ইজ আ হিউম্যান বিইং। আমি যেটা করতে পারি সেটা ও কেন করতে পারবে না? কিন্তু ওটা যদি রাশিদ খান না হয়ে কোনো একজন মহিলা হতো, তাহলে পৃথিবী ওকে বাঁচাতো না যখন আফগানিস্তান ওকে শাস্তি দিত। তো দিস ইজ an example of hypocrisy that we have around the world, between men and women. So that's what I wanted to add. Let's continue with the podcast now. So দুটো বাচ্চা মেয়ে যাদেরকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা বাড়িতে পিছনের ব্যাকগ্রাউন্ড পাল্টে, যাতে ওদেরকে কেউ চিনে না ফেলে, এবং চারিপাশে দরজা জানলা বন্ধ করে, তার বাবা মায়েরা তাদের এটা নিয়ে জানে কিন্তু ভয় পায়। দুই বোন, তারা গান গাইতে শুরু করে এবং তারা ইউটিউবে আপলোড করে। আফগানিস্তানে তাদেরকে খোঁজা হয়, তাদেরকে প্রচুর হেট কমেন্ট পড়ে তাদের। বাট আমি জানি না, 2 বছর আগে তাদের লাস্ট আপলোড রয়েছে, কিন্তু বিবিসি ডকুমেন্টারিটা 2 দিন পুরনো, তাই আই থিঙ্ক ইটস নট ভেরি ওল্ড। তো তাদের একটা গান তারা ইংরেজিতে লিখেছে, সেই গানটা এবার আমি প্লে করব, আর আমি কিচ্ছু বলবো না, আমি লিরিক্সটা নিচে দিলাম। ওরা ইংরেজিতে অত হয়তো ভালো নয়, কিছু গ্রামাটিক্যাল এরর থাকতে পারে। লিসেন টু দেয়ার ভয়েস, ডোন্ট গো ইনটু দ্য লিরিক্স, জাস্ট লিসেন টু দ্য ভয়েস। আমি মানে কেঁপে গিয়েছিলাম। তোমাকে কাঁপতে হবে সেটা বলছি না, বাট লিসেন টু দ্যাট ভয়েস। The sky is not blue. This is what they do. There's nothing left for sale in my house and in my job. I sell my mom memorial necklace, 'cause my child was hungry and helpless. Now I can feel the pain that
my mom thought, but I couldn't find a remedy or a pill. We are nothings that have a price. Ooh, they have sold us once for a gun and toys, for a bag of rice. I sell my child and I feel the hail for a piece of bread. I can't believe it was real. Begging, begging, begging for food is a style, but working on a job is a big deal. We can't say what we want, even in this little piece of song.